প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা কথা বলবো ইনফার্টিলিটি নিয়ে। ইদানিংকালে বন্ধ্যাত্ব যেন বেড়েই চলেছে। কি কারণ, কিভাবে আমরা চিকিৎসা করতে পারি, আমাদের দেশে কি চিকিৎসা আছে, এই বিষয়গুলো আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে আছেন ডাক্তার অনুকা রায়, তিনি চিফ কনসালটেন্ট, ড্রিম ফার্টিলিটি কেয়ার, ওয়ারি। ডাক্তার অনুকা রায় বন্ধ্যাত্ব চিকিৎসায় অন্যতম এক নাম। পরিচিতিটা সেভাবেই ছড়িয়ে পড়েছে। ডাক্তার অনুকা রায় খুলনার মানুষ। 1983 সালের 4 জুন বাটিয়াঘাটায় ফুলতলায় এক রায় পরিবারে জন্মগ্রহণ করেছেন। পড়াশোনার শুরুটাও খুলনাতেই। দেওয়াতলা প্রাথমিক বিদ্যালয় দিয়ে শিক্ষা জীবন শুরু করে দেওয়াতলা উচ্চ বিদ্যালয় থেকেই কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন। পরবর্তীতে খুলনা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এমবিবিএস সম্পন্ন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে। তৎপরবর্তীতে বিসিএস সম্পন্ন করেন। চিকিৎসা ক্ষেত্রে নিজেকে আরো দক্ষ করে তুলতে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন ডাক্তার অনুকা রায়। কর্মজীবনের শুভ সূচনা ঘটে মুন্সিগঞ্জ সদর হাসপাতাল দিয়ে। ভিক্টোরিয়া হাসপাতাল নারায়ণগঞ্জেও কিছুদিন চিকিৎসা কর্মে ছিলেন তিনি। বেসরকারি প্রতিষ্ঠানেও দিয়েছেন চিকিৎসা সেবা। বর্তমানে নিজেরই প্রতিষ্ঠিত ড্রিম ফার্টিলিটি কেয়ারে বন্ধ্যাত্ব চিকিৎসায় নিবেদিত তিনি। পুরনো ঢাকার ওয়ারিতে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানকে ঘিরেই স্বপ্ন বুনছেন তিনি। দেশে কোনো নিঃসন্তান দম্পতি থাকবে না, তেমনই স্বপ্নই দেখছেন তিনি। আর্থিকভাবে অসচ্ছল দম্পতিও তার চিকিৎসা থেকে বঞ্চিত হবে না, তেমন প্রত্যয়ই ব্যক্ত করেন। আজীবন বন্ধ্যাত্ব চিকিৎসায় নিজেকে ব্যস্ত রাখার কথা জানালেন রোগী বান্ধব চিকিৎসক ডাক্তার অনুকা রায়। আপনার কাছে যেটা জানতে চাই, আমাদের দেশে কিন্তু ইনফার্টিলিটির হার বেড়েছে এবং এটা চিকিৎসকরাও কিন্তু তৈরি হয়েছেন, আপনারাও কিন্তু অনেক দীর্ঘদিন কাজ করছেন যে ইনফার্টিলিটি নিয়ে। আমি যদি প্রশ্ন করি যে ইনফার্টিলিটির প্রথম কারণটা কি? ইনফার্টিলিটি বর্তমানে আমাদের দেশে কিন্তু একটা বার্নিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এখন এটার একটা সামাজিক প্রেক্ষাপট বা আমাদের আবেগও এর সাথে জড়িত। ইনফার্টিলিটির অনেক রকম কারণ কিন্তু আছে। আমরা ইনফার্টিলিটির জন্য শুধু যে ফিমেল পার্টনারকে দায়ী করব এমন না, মেল ফিমেল দুই পার্টনারই কিন্তু ইনফার্টিলিটি সমানভাবে দায়ী। কারণ হচ্ছে বাচ্চাটা কিন্তু শুধুমাত্র ফিমেল পার্টনারের পেটে হয় দেখে ফিমেল পার্টনারের কারণে হচ্ছে এরকম না, দুইজনের কারণেই হচ্ছে। সেই জন্য ইনফার্টিলিটিটা রেসপন্সিবল হচ্ছে দুই পার্টনারের। এখন আমি যদি আসি যে ইনফার্টিলিটির কারণ, ফার্স্টে আমি বলবো যে ফিমেল পার্টনারের কথা। এখানে কিন্তু এজটা খুবই ইম্পর্ট্যান্ট। এজ 30-র ভিতরে হলে কিন্তু আমাদের ফার্টিলিটির হার ভালো থাকে। 30 ক্রস করে গেলে তখন ডিমের পরিমাণ কমতে থাকে ওভারিতে। 35 হয়ে গেলে আরও কমে, এবং যখন 40 হয় তখন কিন্তু খুব সাডেনলি ডিক্লাইন করে। এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি না যে 40-র পরে যে এজের সাথে ইনফার্টিলিটি রিলেটেড। ইনফার্টিলিটির যে আমাদের যে ব্যাড হ্যাবিট বা ফুড হ্যাবিটগুলো চেঞ্জ হয়েছে বা এনভায়রনমেন্টাল যে চেঞ্জ হয়েছে, এটার জন্য ওভুলেটরি ডিসফাংশন কিন্তু আমরা মেইনলি কজ হিসেবে ধরি, যার ভিতরে পলিসিস্টিক ওভারি সিনড্রোম আছে। পলিসিস্টিক ওভারি সিনড্রোম ইনফার্টিলিটির 70% কজ কভার করে। তারপরে আছে হরমোন সমস্যা, যেখানে ওভুলেশন হতে সমস্যা হয়, যেমন প্রোল্যাকটিনের সমস্যা, থাইরয়েডের সমস্যা, তারপর স্ট্রেসও কিন্তু এর সাথে রিলেটেড। আমাদের যে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট আছে ফিমেলের, এই ট্র্যাক্টে যদি কোনো প্রবলেম থাকে তাহলেও কিন্তু বাচ্চা হয় না। যেমন আছে ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউবে যদি কোনো ব্লক থাকে তখনও কিন্তু বাচ্চা আসে না। এখন এর পিছনে কয়েকটা কারণও থাকে, যেমন অনেকের অ্যাপেন্ডিক্স অপারেশন থাকে, সেকেন্ডারি ইনফার্টিলিটির ক্ষেত্রে সিজার বা এরকম যদি থাকে, কোনো সার্জারি হিস্ট্রি থাকে, পেলভিক টিবির হিস্ট্রি থাকে বা কোনো ধরনের ইনফেকশনের হিস্ট্রি থাকে, তখনও কিন্তু এই ফ্যালোপিয়ান টিউবটা ব্লক থাকতে পারে। এটা একটা কারণ বাচ্চা না হওয়ার। আরেকটা হচ্ছে জরায়ু, যেখানে বাচ্চাটা বসে, ভ্রূণটা বা এমব্রায়োটা যেখানে ইমপ্লান্টেশন হয়, ওখানে যদি কোনো প্রবলেম থাকে, যেমন ফাইব্রয়েড, যদি পলিপ থাকে, সেপ্টাম থাকে বা অ্যাডেশন থাকে বা অ্যাশারমান সিনড্রোম যেটাকে বলা হয়, এগুলো থাকলেও কিন্তু ওখানে বাচ্চাটা বসতে পারে না। এটা ইনফার্টিলিটির একটা কারণ হতে পারে। ওভারিতেও যদি কোনো প্রবলেম থাকে, অনেক সময় দেখা যায় যে পেলভিক এন্ডোমেট্রিওসিস থাকে, যার জন্য টিউব ওভারি রিলেশনশিপটা নষ্ট হয়ে যায়। অল্টার্ড হয়ে গেলে তখন কিন্তু বাচ্চা হতে প্রবলেম হয়। আরেকটা জিনিস, ওভারিতে যদি কোনো সিস্ট, বিশেষ করে চকলেট সিস্ট থাকে, তাহলে রিজার্ভ ডে বাই ডে কমে যায় এবং এক্ষেত্রেও কিন্তু টিউব ওভারের রিলেশনশিপটা অল্টার্ড হয়ে যায়।
তখনই ইনফার্টিলিটি ডেভেলপ করে, না, খুব আপনি তো বেশি কাজ এতক্ষণ করে। বললেন যে আসলে ফিমেল পার্টনারের যে হ্যাঁ। সমস্যাগুলো, আমরা মেল পার্টনারের কি সমস্যাগুলো আমরা মেল পার্টনারের ক্ষেত্রে যেটা হয় যে স্পাম উৎপাদন, এটাই কিন্তু একটা মেইন প্রবলেম এখন, যে স্পাম তৈরি হচ্ছে না। স্পাম তৈরি না হওয়ার বিভিন্ন ক্যাটাগরি আছে, যে একবারে তৈরি হচ্ছে না সেটাকে আমরা অ্যাজোস্পার্মিয়া বলি, যদি কম তৈরি হয় অলিগোস্পার্মিয়া বলি, যদি মরফোলজি মানে গঠনগত প্রবলেম থাকে তখন সেটাকে আমরা ট্যাটোজোস্পার্মিয়া বলি। এইগুলা মানে সংখ্যা, তারপর হচ্ছে গঠন, তারপর হচ্ছে মোটিলিটি, এগুলা যদি থাকে মানে অ্যাস্থেনোজোস্পার্মিয়া, এগুলা থাকলে কিন্তু ইনফার্টিলিটি ডেভেলপ করে। মেলের মেইন কারণ হচ্ছে স্পার্মের প্রোডাকশন। আবার অনেক সময় দেখা যায় যে জন্মগতভাবেও কিন্তু এটা অ্যাবসেন্ট থাকে। শরীরের যে হরমোনটা মানে ছেলেদের শরীরে মেল পার্টনারের যেটা গনোট্রোপিন রিলিজিং হরমোন, তারপরে লিউটিনাজিং হরমোন, তারপর ফলিকুল স্টিমুলেটিং হরমোন, তারপর টেস্টোস্টেরন, এই যে চেইনটা, এখানে যদি কোনো প্রবলেম থাকে বা হাইপোথ্যালামাস এবং পিটুইটারিতে যদি কোনো প্রবলেম থাকে তখনও কিন্তু স্পামটা তৈরি কম হয়। স্ট্রেসটাও কিন্তু এর সাথে জড়িত। আরেকটা যেটা না মানে একেবারে রেয়ার, সেটা হচ্ছে জেনেটিক কারণ। এটা খুবই মানে কম কারণেই হয়। আরেকটা দেখা যায় যে যে হরমোনটা যদি না থাকে, একবারে কম থাকে বা অ্যাবসেন্ট থাকে, তখন কিন্তু প্রাইমারি টেস্টিকুলার ফেইলিউর বলে, তো একেবারে তৈরি হয় না এক্ষেত্রে। আপনাদের কাছে যখন দম্পতি আসে তখন আপনারা কিভাবে ইভালুয়েট করেন, বা আপনার দম্পতি নবদম্পতি তারা কখন আপনাদের কাছে আসবে, কখন তারা বুঝবে তাদের ইনফার্টিলিটি হয়েছে? যদি মেল পার্টনারের বয়স 40 নিচে থাকে, ফিমেলের বয়স 35-এর নিচে থাকে, তখন যদি কোনো কাপল এমন হয় যে কোনো প্রোটেকশন ছাড়া ফার্টিলিটি পিরিয়ডে, মানে ফার্টাইল একটা পিরিয়ড আছে, এই পিরিয়ডে যদি মানে সপ্তাহে 2 থেকে 3 বার মেলামেশা করে, এভাবে 1 বছর পার হওয়ার পরও যদি বাচ্চা না হয়, তখন সেটাকে আমরা বলবো যে বন্ধ্যাত্ব। আবার অনেক সময় এখানে বয়সটা ইম্পর্টেন্ট এই কারণে যে মানে 35-এর উপরে চলে গেলে বা ছেলেদের ক্ষেত্রে 40-এর উপরে চলে গেলে ওসাইটের পরিমাণও কমতে থাকে, ওদিকে স্পার্মের কাউন্টও কমতে থাকে। এই জন্য যখন বয়সটা 35 পার হয়ে যায় বা মেল পার্টনারের ক্ষেত্রে 40-এর বেশি হয়ে যায়, তখন এই সময়সীমাটা আমরা বলবো 6 মাস। 6 মাসের পরে যদি বাচ্চা না হয় তখন কিন্তু অবশ্যই ডক্টরের কনসালটেশনে যেতে হবে। ফার্টাইল পিরিয়ড যে কথাটি বলছেন, জি। অনেকে কিন্তু নবদম্পতি জানে যারা না। কেবল বিয়ে হয়েছে তারা কিন্তু বিষয়টা আসলে পরিষ্কার জানে না। তো সেই বিষয়টা যদি একটু বলতেন তাহলে তারা বুঝতে পারতেন এখানে কোন একটা সময়টা। জিনিস যেটা হচ্ছে ফার্টাইল পিরিয়ড মানে মেনস্ট্রুয়াল সাইকেল যদি রেগুলার থাকে, তখন হচ্ছে এখানে 11 থেকে 16তম দিনকে আমরা সাধারণত ফার্টাইল পিরিয়ড বলি। এই সময় যদি 2 থেকে 1 দিন পর পর মেলামেশা করে বা 2 থেকে 3 দিন পর পর মেলামেশা করে, এই সময়টায় যদি মানে ফার্টাইল পিরিয়ড, এই সময়টা সাধারণত কনসিভ করে। যখন দম্পতি আপনাদের কাছে আসলো আপনাদের সেন্টার, আপনি যখন ইভালুয়েট করলেন, আপনারা তো প্রথমে যে পরীক্ষা নিরীক্ষা করবেন যে কি প্রথমেই আমরা মেল ফিমেল পার্টনারের আমরা কাউন্সিলিং করেন, কাউন্সিলিং মানে হিস্ট্রি নিয়ে ফেলি, তারপর কাউন্সিলিং করি এবং বেজলাইন কিছু টেস্ট করা হয়। এখানে হিস্ট্রি থেকেই তো অনেক কিছু বের হয়ে আসে। ফার্স্টে আমরা দেখি বয়সটা, তারপর দেখি কোনো মেডিকেল ডিজঅর্ডার আছে কিনা, মানে আগের কোনো ফেইল্ড ট্রিটমেন্ট সাইকেল আছে কিনা, বা মাসিকটা দেখি অনিয়মিত কিনা বা মাসিক হয় কিনা এরকম, বা হরমোন সমস্যা আছে কিনা, যেমন থাইরয়েড, প্রোল্যাকটিন। অনেক সময় দেখা যায় যে উচ্চ রক্তচাপ, রক্তশূন্যতা এবং থাইরয়েডের প্রবলেম বা হরমোন সমস্যা থাকে, বা মেডিকেল ডিজঅর্ডার থাকে, প্রেশার, ডায়াবেটিস, এগুলোর পুরোটা হিস্ট্রি নেওয়া হয়। নেওয়ার পরে তখন আমরা ফিজিক্যাল এক্সামিনেশনও করি মেল পার্টনার এবং ফিমেল পার্টনার দুইজনের ক্ষেত্রেই। হ্যাঁ, ফিমেল পার্টনারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সের ডেভেলপমেন্টটাও দেখা হয়, বা অন্য কোনো প্রবলেম আছে কিনা সাথে আমরা অ্যাসোসিয়েটেড দেখে ফেলি। তারপর হচ্ছে যদি মানে টেস্ট, সামান্য কিছু টেস্ট করা হয়, বেজলাইন কিছু টেস্ট করলে বোঝা যায় বেসিক্যালি ওনার কি সমস্যা, এবং তখন আমরা কিন্তু চিকিৎসাটা মানে কি হবে এটা আইডেন্টিফাই করে ফেলি। ফিমেলের ক্ষেত্রে আমরা ফার্স্টে আসি যে কিছু হরমোন টেস্ট, যেমন এমএইচ অ্যান্টিমুলারিয়ান হরমোন। এই হরমোনটা দেখেই কিন্তু আমরা বুঝি যে ডিম্বাশয় বা ওভারিতে রিজার্ভটা কেমন আছে, এটা একটা। আরেকটা হচ্ছে এলএইচ, এফএসএইচ, এগুলা হচ্ছে ডিম কি মানে বড় হওয়ার কারণ বা যে হরমোন রিলেটেড, এই দুইটা মেনটেন করে। আরেকটা আছে যে সাথে আমরা কিন্তু থাইরয়েড এবং প্রোল্যাকটিন সব মেল ফিমেল দুই পার্টনারকেই দেখে ফেলি, যাতে তাদের হচ্ছে হরমোন সমস্যাগুলো আইডেন্টিফাই হয়ে যায়। তারপর আমরা করি হচ্ছে ট্র্যাকটা দেখার জন্য ইউট্রাস, ফ্যালোপিয়ান টিউব, ওভারি, এগুলো ঠিক আছে কিনা, মানে প্যাটেন্ট আছে কিনা, এটা দেখার জন্য স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফিটা রুটিনলি করে ফেলি। সাথে টিভিএসটাও করা হয়ে যায়। যদি ওকে থাকে বা ইউট্রাসে বা ফ্যালোপিয়ান টিউব বা ওভারিতে কোনো প্রবলেম থাকে, তখনই আইডেন্টিফাই হয়ে যায়।
তারপর হচ্ছে মানে ফিজিক্যাল এক্সামিনেশন করার পরে, হরমোন টেস্ট করার পরে, আর এই যে মানে টিউবটা ঠিক আছে কিনা বা পাতই ঠিক আছে কিনা, তখন কিন্তু আমরা আইডেন্টিফাই করে ফেলি যে আসলে ওনার মানে মেথড অফ ট্রিটমেন্ট কেমন হবে। এখন আসি মেল পার্টনারের দিকে। মেল পার্টনারে কিন্তু হিস্ট্রি নেওয়ার সাথে সাথে আমরা একটা সিঙ্গেল টেস্ট করি ফার্স্টে, সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস। এটা করলে এখান থেকেই মানে অধিকাংশ ইনফরমেশন চলে আসে যে স্পার্মের কাউন্ট কেমন, কোয়ালিটি কেমন, মরপোলজি কেমন, তারপর মোটিলিটি কেমন, এগুলো বের হয়ে আসে। আরেকটা ব্যাপার আছে ভিসকোসিটি, পিএইচ, এগুলোও দেখা হয় সাথে। এটা হচ্ছে সিঙ্গেল টেস্ট। এখান থেকে আমাদের আইডেন্টিফাই হয়ে যায় স্পার্মের কাউন্ট কেমন আছে, এটা কি নর্মাল মানে নর্মোজোস্পার্মিয়া না অলিগোস্পার্মিয়া, অ্যাস্থেনোজোস্পার্মিয়া নাকি ট্র্যাটোজোস্পার্মিয়া। এখান থেকে আমাদের মোড অফ ট্রিটমেন্টটা চলে আসে। তারপরে সাথে আমরা হরমোন টেস্টও করে ফেলি, থাইরয়েড, প্রোল্যাকটিন, ডায়াবেটিস আছে সাথে কিনা এগুলো মেডিকেল দেখে নেন, ডিসঅর্ডারগুলো দেখে ফেলি। baseline। ম্যাডাম, আমরা যেটা জানতে চাই যে আসলে আপনাদের যে ফার্টিলিটি সেন্টার, আপনারা সাধারণত আইভিএফ বা আপনারা আইইউআই IUI এই পদ্ধতিগুলো আপনারা করতে চান, কিন্তু আমরা দেখি যেহেতু মেল পার্টনারদের সমস্যাগুলো যেগুলো আছে সেখানে অ্যাড্রেসটা কিভাবে করেন আপনারা, বা ওই সেন্টারে সেই অ্যাড্রেসটা হয় কি না? ইনফার্টিলিটির জন্য 40 থেকে 50% রেসপন্সিবল কিন্তু মেল পার্টনার। এখন কিন্তু অ্যাওয়ারনেসের জন্য মেল পার্টনারইও বুঝতে পারে যে আমার প্রবলেম থাকতে পারে। আগে কিন্তু আমরা এই ব্যাপারটা পুরাই হাইড করে যেতাম, বা সামাজিক প্রেক্ষাপট হোক যেভাবেই হোক না কেন, মানে শুধুমাত্র ভাবতাম যে হয়তো ফিমেল পার্টনারের জন্য ইনফার্টিলিটি হচ্ছে। বাট এখন কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন কিন্তু মেল পার্টনারও এর সাথে ইনভলভ, বা এখন বুঝে যে আমার জন্য ইনফার্টিলিটি হতে পারে। এর জন্য আমরা ফার্স্টেই ওনাদের কাউন্সিলিং করে, ওনার যে বেজলাইন টেস্ট বা ফার্স্টে সিমেন অ্যানালাইসিস করে আমরা আইডেন্টিফাই করে ফেলি ওনার প্রবলেম আছে কিনা। যদি ওখানে মাইল্ড মেল মানে ফ্যাক্টর থাকে বা ইনফার্টিলিটি থাকে বা স্পার্মের কাউন্ট একটু কম থাকে বা মরপোলজি প্রবলেম থাকে, তখন ওনাকে বলে দিই যে আপনার নর্মালে হবে না, আপনি আইইউআই করতে পারেন। আর যদি দেখি যে মাঝারি ধরনের প্রবলেম, তখন টেস্ট টিউব বেবির দিকে। আর যদি দেখি অ্যাজোস্পার্মিয়া বা একেবারে ওটস বা একেবারে কম 1 মিলিয়ন বা আরও কম, তখন হচ্ছে আমরা বলে দিই সি করতে পারেন। একটা প্রশ্ন চলে আসে যে অ্যাজোস্পার্মিয়া বা আপনি বলছেন যে অলিগোস্পার্মিয়া, তো সেক্ষেত্রে কোনো মেডিসিনে তারা এটা কারেকশন হওয়ার কোনো সুযোগ আছে কিনা? অ্যাজোস্পার্মিয়া তো এখানে আমরা দুইটা ক্যাটাগরি করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি টেস্টিকুলার ফেলুর, যেটা হচ্ছে হরমোন কমের জন্য সাধারণত একেবারেই স্পার্মটা তৈরি হচ্ছে না, এখানে কিন্তু ওভাবে কোনো মেডিসিনের সুযোগ নাই। আরেকটা হচ্ছে মানে হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, যেখানে স্পার্ম মানে এলএইচ, এফএইচএস বা গোনাডোট্রপিন অল্প লেভেলে থাকে, টেস্টোস্টেরনও অল্প থাকে এবং স্পার্মটা অল্প তৈরি হয়। সেক্ষেত্রে যদি বাইরে থেকে আমরা হরমোন দিই, তখন কিন্তু স্পার্মের প্রোডাকশনটা বেড়ে যায়। আরেকটা আছে যে স্পার্ম তৈরি হচ্ছে অ্যাডিকুয়েট, সেটা হচ্ছে অবস্ট্রাকশন বা ভাস ডিফারেন্স কনজেনিটালি অ্যাবসেন্ট থাকার কারণে বের হচ্ছে না। এই তিনটার ক্ষেত্রে 3 রকম চিকিৎসা। হ্যাঁ, আরেকটা অলিগোস্পার্মিয়া, এটা হচ্ছে নর্মালি আমাদের স্পার্মের মানে কাউন্ট থাকে প্রতি মিলিলিটারে 15 মিলিয়ন অ্যাটলিস্ট, এর থেকে কম থাকলে তখন অলিগোস্পার্মিয়া বলে। এখন এখানে স্পার্মের কাউন্ট কোয়ালিটি বাড়ার জন্য কিছু মানে ডক্টর মানে আমরা যেটা সাজেস্ট করে থাকি, মাল্টিভিটামিন প্লাস মাল্টিনিউট্রিয়েন্টস, মানে জিঙ্ক, সেলেনিয়াম, এগুলা, কপার, তারপর এগুলা খেলে সাধারণত একটু বাড়ে, বাট খুব বেশি যে বাড়ে এরকমও না। আমরা তো পেলাম যে মেলদের কারণ, ফিমেলদের কারণ। এখন আপনাদের তাদের উপর যে অ্যাপ্লিকেশন করবেন, যে কোন পদ্ধতিটা তাদের দিবেন, কিভাবে আপনি নির্ণয় করেন, মানে শুরুতে কি করেন, তারপরে স্টেপটা কি করেন, এটা যদি একটু বলতেন। ফার্স্টে যে আমরা হিস্ট্রি এবং বেজলাইন টেস্ট করে ফেলি, ওখান থেকে কিন্তু আইডেন্টিফাই হয়ে যায়, বা এজটা যেটা রিলেটেড বোথ পার্টনারের ক্ষেত্রে, এখান থেকে কিন্তু আইডেন্টিফাই হয়ে যায় তার মানে সমস্যাটা কি এবং কি হবে চিকিৎসায়, ওভুলেশন ইন্ডাকশন হবে, আইইউআই হবে নাকি আইভিএফ হবে। তখন তাদেরকে ওইভাবে স্টেপ বাই স্টেপ কাউন্সিলিং যদি করা হয়, তখন কিন্তু তারা ট্রিটমেন্ট সম্পর্কে ওরিয়েন্টেড হয়ে যায় এবং খরচ সম্পর্কে বা আপনার টেনশন ফ্রি বা স্ট্রেস রিলিফ করার জন্য আমরা ওইভাবে কাউন্সিলিং করি। এক্ষেত্রে মানে আইইউআই বা আইভিএফটা তাদের জন্য ইজি হয়ে যায়। আপনারা এখানে আপনারা কি কি পদ্ধতি করেন, মানে আপনার সেন্টারে আপনি কি কি পদ্ধতি করেন? ফার্স্টে তো আমরা কাউন্সিলিং করি মেল ফিমেল দুই পার্টনারকেই, কারণ যে কোনো ইনফার্টাইল কাপল কিন্তু সাংঘাতিক স্ট্রেসে থাকে, এবং স্ট্রেসটা যে মানে কি হতে পারে স্ট্রেসের কারণে, এটা যদি আমরা তাকে বুঝিয়ে দিই যে আপনি যদি স্ট্রেসে থাকেন, আমার কোনো চিকিৎসাই কাজে আসবে না, কী কারণে কাজে আসবে না এটাও কিন্তু তাকে আমরা বলে দিই যে স্ট্রেসে থাকলে কর্টিসল তৈরি হয়, এটার জন্য কিন্তু আপনার ডিমটা বড় হবে না, ডিমটা ফুটবে না এবং বাচ্চাটা তৈরি হবে না। আর মেল পার্টনারকে যদি বলে দিই যে স্ট্রেসের কারণে আপনার স্পার্মটা তৈরি হবে না বা কম তৈরি হবে, তখন কিন্তু ওনারা
একটু মাইন্ডটা চেঞ্জ করে ফেলে বা তখন আমাদের সাথে ওরিয়েন্টেড হয়ে যায়। এবং কাউন্সিলিংটা হচ্ছে মেইন ব্যাপার। আমরা তখন বলি যে সাউন্ড স্লিপ থাকতে হবে, 7-8 ঘন্টা ঘুমাইতে হবে, হালকা ব্যায়াম করবেন, তারপরে দরকার হলে সাইকোলজিস্টের কাউন্সিলিং বা মানে প্রতিটা স্টেপে ডক্টর থেকে শুরু করে আমাদের সমাজ, আমাদের ফ্যামিলি সবাইকেই কিন্তু তাদের সাথে থাকতে হবে। এবং এইটাকে আলাদা কোনো রোগ হিসেবে বা অন্য কিছু চিন্তা না করে আমরা যদি নর্মালভাবে চিন্তা করি যে এটা তো একটা চিকিৎসাযোগ্য সমস্যা, তাহলে কেন এটা তার মানে আলাদা হবে? এটা একটি রোগ এবং চিকিৎসা করলে ভালো হবে, এতটুকু জেনে তাকে আগাতে হ্যাঁ, হবে। আগাতে হবে। কিন্তু এখন হচ্ছে আপনারা যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে তার টিউবে ব্লক আছে, তখন তো তার আপনার যে ট্রিটমেন্টটা এক ধরনের হবে। মেল এবং ফিমেল পার্টনার কোনো সমস্যা পাওয়া গেল না, কিন্তু উনি গর্ভধারণ করছেন। হচ্ছে না। এই দুটো বিষয় আপনি যদি একটু বলতেন। আচ্ছা, মানে মেল ফিমেল পার্টনারের যদি কোনো ধরনের সমস্যা না পাওয়া যায় হিস্ট্রিতে এবং আগে কোনো প্রিভিয়াস প্রবলেম নাই, তারপর হচ্ছে মানে যদি কোনো ইনভেস্টিগেশনও সমস্যা না থাকে দুইজন, তখন তাকে কিন্তু আমরা আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি বলি, যেটার কজ হচ্ছে 10%, অনেক বেশি। কোনো কারণ নাই বাট বাচ্চা হচ্ছে না, তখন কিন্তু আমরা আইওআই এর দিকে চলে যাই। আইওআই 3 থেকে 4 বার ফেইল হলে তখন টেস্ট টিউব বেবির দিকে যাই আর কি। কারণ হচ্ছে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি নিয়ে কিন্তু অনেক দিন মানুষ টাইম ওয়েস্ট করে। তারপরে হচ্ছে যে ওভুলেশন ইন্ডাকশনও ফার্স্টে ট্রাই করি। ওভুলেশন ইন্ডাকশন দেওয়ার পরে দেখা যায় অনেক ক্ষেত্রে 80% ক্ষেত্রেই কিন্তু প্রেগনেন্সি চলে আসে। মানে আমরা কাউন্সিলিং করে ওভাবে বলি যে আপনি একটু মনিটরিংয়ে থাকবেন, মাসিকের ফার্স্ট বা সেকেন্ড ডেতে আপনি আসলে এভাবে 2 থেকে 3 দিন পর পর আমরা ট্রান্সভেজানাল সোনোগ্রাফি দিয়ে আপনাকে মনিটরিং করব, কিছু ওষুধ ইনজেকশন লাগবে এবং ডিম ফোটার সময় এই ইনজেকশনটা মানে আপনি টাইম ইন্টারকোর্স করবেন। মানে আমরা ট্রিগার দিয়ে তার 34 থেকে 36 ঘন্টা পরে বলে দিই যে ডিম ফুটবে, এই সময় টাইম ইন্টারকোর্স করবেন। অনেক সময় দেখা যাবে এতেই কিন্তু হয়ে যায়। তারপরে এখানে যদি না হয় আমরা এটা 6 মাস দেখে ফেলি, দেখার পরে না হলে তখন আইইউ এর দিকে চলে যাই। আচ্ছা, আইইউআই পদ্ধতিটা কি? আইইউআইটা হচ্ছে আমরা মেইনলি যেটা করি সেটা আনএক্সপ্লেইন ইনফার্টিলিটির ক্ষেত্রে করতে পারি। আরেকটা হচ্ছে মাইল্ড মেল ফ্যাক্টর যদি থাকে, মানে স্পার্মের কাউন্ট যেটা নর্মাল থাকে 1 মিলিলিটারে 15 মিলিয়ন, এখান থেকে যদি কম থাকে, কারো 10 মিলিয়ন থাকে, কারো 12 মিলিয়ন বা 15 মিলিয়ন থাকে, তখন কিন্তু আমরা এটা আইইউআই সাজেস্ট করি। আইইউআইটা হচ্ছে মাসিকে আমরা কিন্তু যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে মেল পার্টনারের সমস্যা হলেও ফিমেলকে রেডি করি। যেমন ফিমেল পার্টনার যদি মাসিকের প্রথম বা দ্বিতীয় দিন আসে, তখন আমরা কিছু ওষুধ বা ইনজেকশন দিই। এটা দিয়ে আমরা ডিমটা বড় করার চেষ্টা করি, একটা বা দুইটা। তখন 2 থেকে 3 দিন পর পর আমরা একটু মনিটরিং করি। মনিটরিং করে যখন 18 থেকে 20 সাইজ হয়, তখন হচ্ছে রিকম্বিনেন্ট এইচসিজি বা ট্রিগার শট দেওয়া হয়। তার 34 থেকে 36 ঘন্টা পরে তখন হাজবেন্ডের মানে মেল পার্টনারের সিমেন্টটা নিয়ে মানে ওয়াশিং প্রসেসে, যেমন সিম্পল ওয়াশ, ডেনসিটি গ্রেডিয়েন্ট, সুইম আপ, অনেক মেথড আছে। হ্যাঁ, এগুলা করে সবথেকে বেস্ট এবং কোয়ালিটিফুল স্পার্মটা নিয়ে, মানে যেগুলো আছে ওগুলা নিয়ে একটা চিকন ক্যাথেটারের মাধ্যমে জরায়ুর ভিতরে, মানে ফিমেল পার্টনারের জরায়ুর ভিতরে দেওয়া হয়। এটাই হচ্ছে আইইউআই। আর টেস্ট টিউব বেবি এটার পদ্ধতিটা কোনটা? আইইউআইতে যেরকম একটা বা দুইটা ডিম বড় করা হয়, এখানে কিন্তু 7 থেকে 15-16টার মতো ডিম বড় করা হয়। কারণ হচ্ছে এখানে প্রতিটা ডিম থেকে যে এটা ওসাইটটা আসবে সেটা যে এমব্রায়ো তৈরি হবে এমন কিন্তু না, এই জন্য অনেকগুলো ডিম তৈরি করা হয়। এবং এই যে যখন হচ্ছে 18-20 সাইজের হয়, তখন হচ্ছে এইচসিজি দিয়ে বা অ্যাগনিস্ট প্রোটোকলও করা হয়, দিয়ে তখন হচ্ছে মানে ওভাম পিক আপ করা হয় 34 থেকে 36 ঘন্টা পরে। এটা করে বের করে ও সাইডটা তখন হচ্ছে হাজব্যান্ডের স্পার্ম নিয়ে দুইভাবে করা হয়। একটা হচ্ছে এমব্রায়োলজি ল্যাবে কনভেনশনাল মেথড, যে মিডিয়ার ভিতরে ও সাইট এবং স্পার্ম দিয়ে বাচ্চা তৈরি করা হয়। আরেকটা হচ্ছে ইক্সি আছে, যে সরাসরি ওসাইটের ভিতরে স্পার্মটা ঢুকিয়ে দেওয়া হয়। এভাবে ডে 3 বা ডে 5 বাচ্চা তৈরি করা হয়। আমাদের কিন্তু আগে অধিকাংশ ক্ষেত্রে দেখা যেত যে বাইরে যাওয়ার যে টেন্ডেন্সি, যে বিভিন্ন দেশে যে আইভিএফ করে আসছে, কিন্তু এখন কিন্তু সমস্ত টেকনোলজি আমাদের দেশে অ্যাভেলেবেল এবং অনেকগুলা মানে ফার্টিলিটি সেন্টারে সবাই কিন্তু দক্ষতার সাথেই কাজ করছে। এখন কিন্তু ওই ধরনের টেন্ডেন্সি আর নাই, মানে বাইরে যাওয়ার টেন্ডেন্সিটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের দেশেই সফলভাবে চিকিৎসা হচ্ছে। ডক্টর অনুকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। আমরা চাই আমাদের দেশের জন্য ইনফার্টিলিটির ভালো সেন্টার গড়ে উঠুক এবং আমাদের দেশের মানুষ যেন সেই সেবাটা গ্রহণ করতে পারে। প্রিয় দর্শক, ইনফার্টিলিটি চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। আমাদের দেশেই গড়ে উঠেছে অত্যাধুনিক ল্যাব সহকারে অনেক ইনফার্টিলিটি সেন্টার। কাজেই আমার মনে হয় আপনারা যারা ইনফার্টিলিটি ভুগছেন তারা দেরি না করে ধৈর্য সহকারে স্ট্রেস মুক্ত লাইফ নিয়ে আপনারা চিকিৎসা গ্রহণ করুন, নিশ্চয়ই আপনারা সফল হবেন। দর্শক, ভালো থাকুন,
সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।